রাজশাহীতে মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান। পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। শেরপুরে বিএনপি প্রার্থীর উস্কানিতে সহিংসতার অভিযোগ জামায়াতের। আসন দখল ও প্রশাসনের অসহযোগিতায় সংঘর্ষ বলছে বিএনপি। বিচারের আশ্বাস সরকারের। শহরের অলিগলি থেকে গ্রামের পথে প্রান্তরে তুঙ্গে নির্বাচন প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মাঠ দখলে অভিযোগ পাল্টা অভিযোগ। এবং নির্বাচনী প্রচারে মাইক ব্যবহারে শিথিলতা সহ পরিবর্তন আসছে আচরণবিধিতে। প্রিন্টিং প্রেসে পোস্টার না ছাপাতে ইসির নির্দেশনা। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইরাত্রী, আমি সানি মৃধা। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাওয়াত, জানাবেন যে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? কিছুক্ষণ আগেই মাদ্রাসা এই যে ময়দান রয়েছে এখানে এসে পৌঁছেছেন এবং সাথে সাথে আমরা দেখছি যে নেতাকর্মীরা তারা তাদের যে উচ্ছ্বাস আগ্রহ সেটি জানান দিচ্ছিলেন। যদি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন যারা এই যে এর আগেও আমরা জানিয়েছি যে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার 13 সংসদ সদস্যকে আজকে তারেক রহমান এখানে জনগণের কাছে পরিচয় করিয়ে দিবেন। তিনি তাদের হয়ে ভোট চাইবেন। সেই সকল সংসদ সদস্যরা তারা ছোট ছোট করে বক্তব্য দিচ্ছেন এবং এর পাশাপাশি আমরা দেখছি যে পুরো মাঠ কিন্তু ইতিমধ্যেই এখানে নেতাকর্মীরার যে আগমনে সেটি ভরে গিয়েছে এবং এই 3 জেলার নেতাকর্মীরা এখানে সকাল থেকেই জড়ো হচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই তারেক রহমান যখন এই মাদ্রাসা মাঠে পৌঁছান এবং এই পৌঁছানোর আগে তিনি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। অর্থাৎ এই বিমানবন্দরে নেমে, রাজশাহী বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যান দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজারে। এরপরেই তিনি এখানে মুক্তমঞ্চ হয়ে মাঠে প্রবেশ করেন। যেটি বলছিলাম যে এখন যারা এই 3 জেলার সংসদ সদস্য রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন, এরপরেই তারেক রহমান বক্তব্য দেবেন। এবং আমরা দেখছি তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনিও মঞ্চে এসেছেন। অর্থাৎ তারেক রহমানের সাথে তিনিও এই যে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। সাথে বিএনপির অন্যান্য নেতারাও রয়েছেন এবং এই পুরো সমাবেশ স্থল, মঞ্চের আশপাশ এটি আইন শৃঙ্খলার নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও সকাল থেকে বলছিলাম যে এই সমাবেশ স্থলকে 3টি জোনে ভাগ করেছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। যে মঞ্চের যে অংশটি রয়েছে সেটি মূলত রেড জোন হিসেবে পরিচিত বা চিহ্নিত করা হয়েছে এবং এই রেড জোন হিসেবে চিহ্নিত করার পর থেকেই আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব, বিজিবি সদস্যরা, সোয়াত টিমের সদস্যরা এবং এটি যেহেতু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। এবং আজকের এই সমাবেশে বক্তব্য দিয়ে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁ এটিএম মাঠে তার বক্তব্য করার কথা রয়েছে এবং এরপর তিনি বগুড়ায় যাবেন। বগুড়ায় গিয়ে একটি জনসভায় অংশ নিয়ে সেখানে রাত্রি যাপন করবেন। সেই তথ্যটি আমাদের কাছে রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে, যারা আজকের এই নেতাকর্মী এখানে এসেছেন প্রত্যেকে চাইছেন যে তারেক রহমান যেহেতু তিনি এই বিভিন্ন ধরনের কার্ডের কথা, ফ্যামিলি কার্ড অর্থাৎ নাগরিক সুবিধা যদি বিএনপি ক্ষমতায় আসে সেটি দিবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এর পাশাপাশি রাজশাহীবাসীর উন্নয়নের জন্য তারেক রহমান কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরা তারা এসেছেন এবং তারা মনে করছেন যে তারেক রহমান তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং এই রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বার্তা দিবেন এবং সেই বার্তা নিয়েই আগামী নির্বাচনের মাঠে বিএনপির কর্মী সমর্থকরা কাজ করবেন ঐক্যবদ্ধ এবং এই তারেক রহমানের এই উপস্থিতি এখানকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ করবে এবং সংগঠিত করবে, যা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি হবে
সেটিতে বিএনপি ভালো ফলাফল অর্জন করতে পারবে, তার এই উপস্থিতির মধ্যে দিয়ে নেতাকর্মীরা এই বার্তাটি নিতে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের জনসভার সব শেষ। রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ। এর আগে রাজশাহীতে শাহ মখদুমের মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে নেমে সরাসরি মাজার জিয়ারত করতে যান তিনি। দুপুর 12:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর আমচত্বর, লক্ষ্মীপুর, সিএনবি সড়ক হয়ে দরগা এলাকায় পৌঁছান তারেক রহমান। এ সময় তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন বিপুল সংখ্যক নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। কড়া নিরাপত্তার মধ্যে দরগা এলাকায় প্রবেশ করেন তারেক রহমান। তার সফর সঙ্গী ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রায় 15 মিনিট জিয়ারত শেষে তিনি আবারও গাড়িতে ওঠেন। এ সময় জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে সেখান থেকে তিনি সরাসরি সভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। সারা দেশে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, মানুষের সেবক হবে জামায়াতে ইসলামী। এ সময় জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, সব দলকেই নির্বাচনে জয় কিংবা পরাজয় মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। সারা দেশে প্রচারণার ৮ম দিনে দুপুর 12টায় কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। সভায় অংশ নেয় রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়তের ব্যবসায়ী, কর্মচারী সহ স্থানীয়রা। বক্তব্যে চাঁদাবাজ ও সিন্ডিকেটের কারণে প্রান্তিক চাষিরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন জামাত আমির। বলেন, সারা দেশে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। 5 তারিখ যে যুবসভার জেগে উঠেছিল তারা অতন্দ্রে প্রহরীর মতো আছে। সুষ্ঠু নির্বাচনের আলামত ভালো নয় বলেও আশঙ্কা করেন ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। আমরা তার হাতে ইনসাফের। বক্তব্য শেষে ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। এর আগে সকালে মিরপুর 13 নম্বর সড়কে নির্বাচনী প্রচারণা ও গণভোটে হ্যাঁ ভোট ও ডিজিটাল ক্যাম্পেইনের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামাত আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, বরং জনগণের সেবক হবে জামাত। যারা কাজ করতে চাইবেন তার কাজের জায়গাটা যেন সম্মানের এবং নিরাপত্তার হয়, সেই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ তৈরি করতে চাই। আর যুবক যুবতীদের হাতকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে তুলে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। এর আগে নিজ আসন মিরপুরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে তিনি বলেন, দেশের মানুষের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, তাদের হাতে দেশের চাবি উঠবে 12ই ফেব্রুয়ারি। এ সময় শেরপুরে হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন তিনি। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। দিনব্যাপী আরও কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। রাতে ব্যবসায়ীদের সঙ্গে সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় একে অপরকে দুষছে দল দুটি। জামায়াতের অভিযোগ, শেরপুর বিএনপি প্রার্থীর উস্কানিতে সহিংসতা হয়েছে। অন্যদিকে আসন দখল ও প্রশাসনের অসহযোগিতায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত মুজাহিদ শুভর প্রতিবেদনে। নির্বাচনী প্রচারে বাকযুদ্ধ গড়ালো সহিংসতায়।
বুধবার শেরপুরের শ্রীবর্দী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে নিহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আহত হন দুদলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, রেজাউল করিমকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেয় জামাত। আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলো, ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এদিকে এই ঘটনার সূত্রপাতে জামায়াতকে দায়ী করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, মঞ্চে সবার জন্য আসন নির্ধারিত থাকলেও জামাত কর্মীরা সব দখল করে রেখেছিলেন। আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আগে থেকেই লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে হত্যাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হয়। ইতোমধ্যেই তদন্ত শুরুর কথাও জানানো হয় বিবৃতিতে। জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিভিন্ন আসনে হুমকি, হামলা ও সহিংসতার পথ এড়াতে প্রতিপক্ষকে অনুরোধ জানান বিক্ষোভকারীরা। একজন করে শহীদ হব, আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ চলছে। সেখানে বক্তব্য রাখছেন নেতাকর্মীরা। সরাসরি যাচ্ছে সেখানে। আমার একজন বোনের উপর খুবই আঘাত করা হয়েছে, এটা আমরা সহ্য করব না। তারা মনে করেছিল মহিলারা 11 দলীয় ঐক্যের কাজের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে। এটা মণ্ডল করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং জিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন। মামলা নিতে গড়ে বসে করছেন কেন? মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন, একটি অর্থবহ নির্বাচন করার জন্য আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নিব এই 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের বেশি। আমরা শক্তি হিম্মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব। বিএনপি কখনো জনগণের বিশ্বাস খেয়ানত করেনি, রাজনীতিকে ব্যবহার করে অর্থ উপার্জন করেনি বলেও দাবি করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদর উপজেলায় একটি পথসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকারও করেন মির্জা ফখরুল। আমরা 1971 সালে পাক সেনাদার বাহিনী আমাদের অনেক অত্যাচার করছে, আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত? 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি এই সময়, তারপর জনগণের কাছে বলেন এবার আমাদেরকে কিছু ভোট দেন।
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিন্দু ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। সকালে ডুমুরিয়া বাজার এলাকায় জনসংযোগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচনী সহিংসতায় এটি প্রথম জামাত ইসলামের একজন নেতা শহীদ হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করব তার শাহাদাত মঞ্জুর হোক। কিন্তু সরকারের প্রধান, ইলেকশন কমিশনের প্রধান, ল এনফোর্সিং এজেন্সি যারা হাতে আছে তাদেরকে আমরা এইটাকে কঠোর হস্তে দমন করার জন্য বলবো যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একটি দল সারা দেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়ে এখন নির্বাচনের আগে সেই মামলা তুলে নেওয়ার কূটকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজার ৪ আসনে শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা। এই প্রতারণা তারা তাদের ইশতেহারও করছে। ৫ই আগস্টের পরে তারা নিজেদের ৩১ দফার সাথেও বিক্রিয়া করেছে, প্রতারণা করেছে। প্রচারণায় ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা নির্বাচন সামনে রেখে যোগ দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ১১ আসনের ভাটারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। যুক্ত হচ্ছি তার সাথে। রোজ, জানাবেন যে কেমন চলছে প্রচারণা, ভোটারদের আস্থা পেতে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? সানি, আজ কিন্তু অষ্টম দিনের মতো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন ঢাকা সহ সারা দেশে, এবং আমরা দেখেছি সকাল থেকেই ঢাকার বিভিন্ন আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিচ্ছেন নানা ধরনের প্রস্তুতি। আমরা এখন রয়েছি মূলত ঢাকা ১১ আসন। এই আসনে প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে ডক্টর এম এ কাইয়ুম এবং এনসিপি মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো মূলত আমরা এখন ডক্টর এম এ কাইয়ুম, বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণাতে আছি, এবং তিনি, আমরা দেখেছি যে তিনি এই ভাটারার বিভিন্ন অঞ্চলের প্রার্থী ভোটারদের কাছে গিয়েছেন এবং যে ধরনের সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে যে গ্যাসের সমস্যা। তিনি সেই সমস্যা উল্লেখ করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই গ্যাস সংকট সহ যে ধরনের রাস্তাঘাট এবং চাঁদাবাজি এবং এই বিদ্যুৎ সহ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে জোর দিচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে বিএনপি সরকার গঠন করলে তিনি তার এই আশ্বাসগুলো বাস্তবায়ন করবেন। এবং তিনি আরও যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে এই অঞ্চলে মূলত ঢাকা ১১, ভাটারা, রামপুরা এবং হাতের ঝিলের অংশ এবং এই যে বাড্ডা, এই আসনগুলো নিয়ে মূলত এই আসনটি গঠিত এবং এই আসনে মূলত রাস্তাঘাট সহ নানা ধরনের সমস্যাই রয়েছে যা তিনি ইতিমধ্যে অ্যাড্রেস করেছেন এবং প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো তিনি আসলে এখন একটি উঠান বৈঠকে রয়েছেন এবং তিনি সেখানেও ওই একই কাজ করছেন, নির্বাচনকে সামনে রেখে প্রচারণার পাশাপাশি প্রার্থী এবং যে ধরনের এই ভোটাররা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি ধরনের কাজকর্ম করবেন। তো সানি, আপাতত এই ছিল ঢাকা ১১ থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তোমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটাকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর নাটোর চট্টগ্রাম শহর ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করবো। শহীদ দিবসকে খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাআল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটা প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক, প্রকল্প চালু হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম, রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করে, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার। এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা, শুধু ওই কয়েকটাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগের ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই। যে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দিব, এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্যই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সময় অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলে চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের
ধাক্কাটা সামলে উঠতে পারে, তারা সংসারে চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে যে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষি পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। প্রিয় ভাই বোনরা, যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যে পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো। এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করব ধানের শীষ ইনশাআল্লাহ বিজয় হলে। কি ধাক্কা দিলেন নাকি আপনারা? হ্যাঁ, মনে ধাক্কা দিলেন ঠিক আছে? চলবে? আপনাদের চলবে? ঠিক আছে ইনশাআল্লাহ। কেন এই কাজগুলো করছে, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্য ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজে এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে,
এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে আমি যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যে দাবিগুলো বা আপনাদের যে চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি, তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়, তাহলে জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই জনগণ গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাব। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। বরং আমি যদি সমালোচনা করি, আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা যে মওকুফ করবো আমরা, সেটা করা সম্ভব হবে? এটা করা সম্ভব হবে না। সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখন আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। কাজে আজ দেশ গড়ার সময় আছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখবো ভোটার, আমরা দেখবো মানুষ, আমরা দেখবো সে বাংলাদেশি। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিরামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে।
তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবে যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোন, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 13 তারিখ থেকে হবে জনগণের দিন, জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে, আমাদের তিস্তায় পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, বরাদ্দ প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি, শহীদ জিয়া দেশ গড়েছেন, দেশের যে খালেদা জিয়া দেশ গড়েছেন, এখন আমাদের সকলের পালা দেশ গড়া। কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী ভাইরা আপনি একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেব আপনি একটু দাঁড়ান, শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাআল্লাহ ভোট যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, আপনাদেরকে এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে রাখা। ঠিক আছে? চলবে ইনশাআল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, বলে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের 71 সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71 অর্জিত সেই স্বাধীনতাকে 24 আমরা রক্ষা করেছি। আসুন আজকে আমরা আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমে একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো। রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।